আজ আমরা অপথ্যালমোলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইউভিআইটিস নিয়ে একটি বিশদ আলোচনা করব। চলুন এই জটিল বিষয়টিকে ধাপে ধাপে সহজ করে বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই দেখা যাক কেন এই টপিকটা এত জরুরি। আপনারা কি জানেন, উন্নত দেশগুলোতেও যত মানুষ আইনত দৃষ্টিহীন, তাদের মধ্যে 10 থেকে 15% দৃষ্টি হারানোর কারণ কিন্তু এই ইউভিআইটিস। সংখ্যাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এর গুরুত্ব কতটা। তাহলে এই ইউভিআইটিস জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো আমাদের চোখের মাঝের যে রক্তনালী সমৃদ্ধ স্তরটা আছে, অর্থাৎ ইউভিএল ট্র্যাক্ট, তার ইনফ্লামেশন বা প্রদাহ। এই ইউভিএল ট্র্যাক্টের মধ্যে আইরিস, সিলিয়ারি বডি এবং কোরোয়েড এই অংশগুলো পড়ে। আজকের আলোচনাটা আমরা এই 5টি ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা এর পরিচিতি জানব, তারপর এর অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো, এরপর লক্ষণ, কারণ এবং সবশেষে এর চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আর যেটা সবচেয়ে চিন্তার বিষয় সেটা হলো এই রোগটি সাধারণত 20 থেকে 60 বছর বয়সী মানুষদেরই বেশি হয়। অর্থাৎ জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়ে এই রোগটা হানা দেয়। আর এটা কিন্তু প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। এখন রোগটা ঠিকঠাক বুঝতে হলে আর তার চিকিৎসা করতে হলে আমাদের আগে জানতে হবে ইনফ্লামেশনটা চোখের ঠিক কোন জায়গায় হচ্ছে। এর জন্য একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রেণীবিভাগ আছে, যাকে বলা হয় সান বা স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইউভিআইটিস নোমেনক্লেচার ক্লাসিফিকেশন। এই সান ক্লাসিফিকেশনটা কিন্তু আপনাদের একদম মুখস্থ রাখতে হবে। দেখুন, ইনফ্লামেশনের স্থান অনুযায়ী এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অ্যান্টেরিয়র, ইন্টারমিডিয়েট, পোস্টেরিয়র আর প্যান ইউভিআইটিস। এটা প্র্যাকটিসের জন্য অপরিহার্য। আপনারা চার্টটা দেখলেই বুঝতে পারবেন যে অ্যান্টেরিয়র ইউভিআইটিস সবথেকে কমন, প্রায় 75, এমনকি কিছু ক্ষেত্রে 90% পর্যন্ত হতে পারে। তার মানে ক্লিনিকে যে রোগীগুলো আসবে তাদের বেশিরভাগই কিন্তু এই ধরনের ইউভিআইটিস নিয়ে আসবে। এখানে একটা খুব কমন কনফিউশন হয় ইন্টারমিডিয়েট ইউভিআইটিস আর পার্স প্লেনাইটিসের মধ্যে। মনে রাখবেন, সব পার্স প্লেনাইটিসই কিন্তু এক ধরনের ইন্টারমিডিয়েট ইউভিআইটিস, কিন্তু যখন ইন্টারমিডিয়েট ইউভিআইটিসের কোনো নির্দিষ্ট কারণ যেমন সার্কোইডোসিস বা মাল্টিপল স্ক্লেরোসিস খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এটা ইডিওপ্যাথিক হয়, তখন তাকে আমরা পার্স প্লেনাইটিস বলি। আচ্ছা, ক্লাসিফিকেশন তো বুঝলাম। এখন প্রশ্ন হলো, রোগী কী সমস্যা নিয়ে আপনার কাছে আসবে? চলুন এবার আমরা এর লক্ষণ ও উপসর্গগুলো জেনে নিই। অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিসের ক্ষেত্রে একটা ক্লাসিক ট্রায়াড বা 3টি প্রধান লক্ষণ দেখা যায়: চোখে একটা গভীর চিনচিনে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া আর তীব্র আলো অসহ্য লাগা বা ফোটোফোবিয়া। এটা একটা হলমার্ক প্রেজেন্টেশন, মনে রাখবেন। যখন আমরা স্লিট ল্যাম্প দিয়ে চোখ পরীক্ষা করব, তখন কর্নিয়ার ভেতরের দিকে ইনফ্লেমেটরি সেলের কিছু আস্তরণ দেখতে পাব। এগুলোকে বলা হয় কেরাটিড প্রেসিপিটেটস বা কেপিস। ভাবুন তো, যেন শীতকালে জানালার কাচের ওপর কুয়াশা জমেছে। এই কেপিজের আকার আর ধরন দেখে, যেমন ধরুন বড় আর চর্বিযুক্ত মাটন ফ্যাট কেপিস, আমরা রোগের কারণ সম্পর্কেও একটা ধারণা করতে পারি। আর যদি চোখের অ্যান্টেরিয়র চেম্বারের নিচের দিকে পুজ বা সাদা রক্তকণিকার একটা স্তর জমে থাকতে দেখা যায়, যেটাকে আমরা হাইপোপিয়েন বলি, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় HLA-27 অ্যাসোসিয়েটেড ইউভিআইটিস বা বেইচেটস ডিজিজের মতো কিছু নির্দিষ্ট রোগের কথা চলে আসা উচিত। এটার কিন্তু একটা বড় পার্থক্য আছে অ্যান্টেরিয়ারের সাথে। ইন্টারমিডিয়েট ইউভিআইটিসে সাধারণত ব্যথা থাকে না। রোগীরা মূলত চোখের সামনে কিছু ভাসতে দেখা, যেটাকে আমরা ফ্লোটার্স বলি, আর ঝাপসা দৃষ্টির কথা বলে। এর আসল লক্ষণগুলো যেমন স্নোবল বা স্নো ব্যাংকিং আমরা চোখের ভিট্রিয়াস বা পার্সপ্লানা অংশে দেখতে পাই। আমরা কি আর কোথায় হয় সেটা তো জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, কেন এই ইনফ্লেমেশনটা হচ্ছে? কারণটা না জানলে সঠিক চিকিৎসা করা কিন্তু মুশকিল। দেখুন, কারণগুলোকে আমরা মোটা দাগে 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হলো নন ইনফেকশাস, অন্যটা ইনফেকশাস। তবে একটা বড় অংশের ক্ষেত্রে প্রায় 30 থেকে 40% কোনো নির্দিষ্ট কারণই খুঁজে পাওয়া যায় না। তখন আমরা তাকে ইডিওপ্যাথিক বলি।
আর এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ। নন ইনফেকশাস অ্যান্টেরিয়র ইউভিআইটিসের সবচেয়ে কমন অ্যাসোসিয়েশন হল AHLA-B27 জিন। এটা পরীক্ষার জন্য একটা হাই yield টপিক, অবশ্যই মনে রাখবেন। সুতরাং যখনই আপনি একজন HLA-B27 পজিটিভ ইউভিআইটিসের রোগী পাবেন, তখন শুধু চোখের চিকিৎসা করলেই হবে না, আপনাকে পুরো সিস্টেমিক হিস্ট্রি নিতে হবে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিসের মতো কোনো রোগ তার আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তো আমরা রোগটা চিনলাম, কারণও বোঝার চেষ্টা করলাম। এখন কি করব? আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, যেভাবেই হোক ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোল করা আর চোখের দৃষ্টিশক্তিকে স্থায়ী ক্ষতির হাত থেকে বাঁচানো। যে কোনো নন ইনফেকশাস ইউভিআইটিসের চিকিৎসার মূল অস্ত্রই হল কর্টিকোস্টেরয়েড। এখন কথা হলো এটা কিভাবে দেব। যদি অ্যান্টেরিয়র ইউভিআইটিস হয়, তাহলে সাধারণত টপিক্যাল আই ড্রপ দিয়েই কাজ হয়ে যায়। কিন্তু রোগের স্থান আর তীব্রতা অনুযায়ী ইনজেকশন বা খাওয়ার ট্যাবলেটেরও প্রয়োজন হতে পারে। এই স্লাইডটা খুব সুন্দরভাবে পার্স প্ল্যানাইটিসের মতো একটা জটিল রোগের চিকিৎসার স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ দেখাচ্ছে। এটাকে বলা হয় কাপল্যানের 4 স্টেপ ল্যাডার। মানে আমরা এক লাফে কঠিন চিকিৎসায় যাই না, বরং ধাপে ধাপে এগোই, প্রয়োজন হলে তবেই পরের ধাপে যাই। আর আমরা কেন এত কিছু করছি, কেন এত জোর দিচ্ছি চিকিৎসার উপর? কারণটা হলো এই স্লাইডে। যদি ঠিকঠাক চিকিৎসা না হয় বা দেরি হয়, তাহলে কিন্তু ম্যাকুলার এডিমা, গ্লুকোমা, ছানি, এমনকি রেটিনাল ডিট্যাচমেন্টের মতো ভয়াবহ জটিলতা হতে পারে, যা রোগীকে চিরদিনের জন্য অন্ধ করে দিতে পারে। পুরো আলোচনার শেষে যদি একটা কথা মনে রাখতে হয়, তবে সেটা হলো এইটা। আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এটা বের করা রোগটা ইনফেকশনের জন্য হচ্ছে নাকি অন্য কোনো অটো ইমিউন কারণে। কারণ একটার চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক আর অন্যটার চিকিৎসা হলো ইমিউন সাপ্রেশন। দুটো রাস্তা কিন্তু একদম আলাদা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা ক্লিনিক্যাল সিনারিও রেখে যাই। একটু ভাবুন তো, আপনার কাছে একজন রোগী এলো যার প্রথমবার এক চোখে অ্যান্টেরিয়র ইউভিআইটিস হয়েছে, আরেকজন রোগী এলো যার বারবার 2 চোখে প্যান ইউভিআইটিস হচ্ছে। দুজনের ক্ষেত্রে আপনার রোগ নির্ণয়ের অ্যাপ্রোচ কি একই হবে নাকি আলাদা হবে? কিভাবে আলাদা হবে? এই চিন্তাটা আপনাদের ক্লিনিক্যাল ডিসিশন নিতে সাহায্য করবে। ধন্যবাদ। ठोक दीजिए महाकाल का धमाके लाइक से ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए no